সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ শুরু। ভোটাধিকার প্রতিষ্ঠার সুযোগ করে দিয়েছে 5 আগস্ট, বললেন সিইসি। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে বদ্ধপরিকর কমিশন। আরাকান আর্মির নিয়ন্ত্রণে রাখাইন ইয়াঙ্গুন থেকে ফেরার পথে আটকানো হয় বাংলাদেশের 4 জাহাজ। দুদিন পর ফিরল 3টি। পণ্য নিয়ে এখনও আটকে আছে একটি। এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা বাতিলের দাবিতে জেলায় জেলায় বিক্ষোভ। মেধার ভিত্তিতে নতুন করে ফল প্রকাশের দাবি, না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। বাংলার সময়ের সঙ্গে আছে আমি ওমর ইনান। নির্বাচনে কেউ যেন কেন্দ্র বা ভোট বাক্স দখল করতে না পারে, সেজন্য সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। সাভারে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ 2025-এর কার্যক্রম শুরু হয়েছে। 2 সপ্তাহ ধরে নতুন, বাদ পড়া ও মৃত ভোটারদের তথ্য জোগাড় করবেন 65,000 তথ্য সংগ্রহকারী। সোমবার সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে কেন্দ্রীয়ভাবে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচন কমিশনাররা বলেন, জুলাই আন্দোলনের জন আকাঙ্ক্ষা পূরণে বদ্ধপরিকর কমিশন। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, শপথবদ্ধ। বর্তমান নির্বাচন কমিশন কোনো রংবিহীন, চেহারাবিহীন একটি কমিশন। আপনাদের সচেতনতার উপরেই নির্ভর করবে যে আমাদের ভোটার তালিকা কতটুকু শুদ্ধ হলো। একজন সাধারণ ভোটারকে অন্তত ভোটের দিন জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষমতা আছে, এই উৎসাহ, উদ্দীপনা, গর্ব নিয়ে যাতে সে ভোট দিতে পারে। নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত ও এনআইডিতে সঠিক তথ্য নিশ্চিত করতে সতর্ক হয়ে তথ্য সংগ্রহকারীদের কাজ করার নির্দেশ দেন কমিশনাররা। আপনারা একটা নির্ভুল ভোটার তালিকা সংগ্রহ করবেন, শতভাগ নির্ভুল করতে হবে। কাজ করা আর আন্তরিকতার সাথে কাজ করা আর সেবার মানসিকতা নিয়ে কাজ করা, দুটি কিন্তু আলাদা। ভোটের অধিকার প্রতিষ্ঠায় জনগণকে পাশে চেয়ে সিএসি বলেন, অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপের কাজ শুরু। ভোটের দিন যাতে কেউ আপনার অধিকার হরণ করতে না পারে, কেউ যাতে ভোট কেন্দ্র দখল করতে না পারে, ভোটের বাক্স কেড়ে নিতে না পারে, আপনাকে অযাচিতভাবে ইনফ্লুয়েন্স করতে না পারে ভোটারদেরকে, সেই জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের। লাঠি সোটা নিয়ে কেন্দ্র দখল করতে দেব না, আমি এই সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদেরকে এই ধরনের অনিয়মের বিরুদ্ধে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে নতুন ভোটারদের তথ্য সংগ্রহের কার্যক্রম পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, সাভার। এদিকে দেশব্যাপী ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ চলছে। সকালে সিলেট, ব্রাহ্মণবাড়িয়া ও দিনাজপুর সহ বিভিন্ন জেলায় কর্মসূচির উদ্বোধনের পর তথ্য সংগ্রহে নেমে পড়েন কর্মীরা। এ সময় 1 জানুয়ারি 2008 অথবা তার আগে যাদের জন্ম, তাদের নাম ভোটার তালিকায় যুক্ত করা হয়। এছাড়া আগে যাদের নাম বাদ পড়েছে তাদেরও সংযুক্ত করার পাশাপাশি মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া হয়। আগামী 3 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই কার্যক্রম। পরবর্তীতে তাদের ছবি তোলার কাজ শুরু হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এদিকে নতুন ভোটার হতে পেরে উচ্ছ্বসিত তরুণরা। আমাদের ভোটার তালিকা হালনাগাদ কাজ শুরু হচ্ছে। আমি এখানে নির্বাচন অফিসে গিয়ে 69-এর গণ অভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদের আত্মত্যাগই পরবর্তী সকল আন্দোলনের শক্তি জুগিয়েছে, যার প্রমাণ 24-এর স্বৈরাচার পতন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। সকালে নরসিংদীর শিবপুরে শহীদ আসাদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন খোকন। এ সময় শহীদ আসাদের সহযোদ্ধা ও বিএনপি নেতা আব্দুল হারিস, রিকাবদার কালামিয়া, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন সহ দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। জুলাই আগস্টে যে ঐতিহাসিক ছাত্র গণ অভ্যুত্থান হলো, সেই গণ অভ্যুত্থানও আমরা দীর্ঘ 16 বছরের আন্দোলনের যে ফসল, যে শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের যে পতন হলো, যে পালিয়ে যেতে বাধ্য হলো, সেই আন্দোলনের পিছনে কিন্তু সেই তার অনুপ্রেরণা আমাদের কাজ করেছে এবং সেই অনুপ্রেরণা থেকেই আমাদের সকল আন্দোলন সংগ্রামের কে আমরা সফল করেছি। বালিয়াড়িতে লাল কাঁকড়ার ছোটাছুটি, পাখির ওড়াউড়িতে মুগ্ধতা।
কুয়াকাটা সৈকতের অদূরে জেগে ওঠা দ্বীপ চর বিজয় নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। জুলাই বিপ্লবে আবু সাইদ সহ সব হত্যা মামলার বিচারে মান নিশ্চিত করতে চায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রংপুরে আবু সাইদ হত্যার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন সংস্থাটির প্রসিকিউটর ব্যারিস্টার SM মইনুল করিম। সাক্ষ্য গ্রহণ ও তথ্য উপাত্তে প্রাথমিক সত্যতা পেলে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হবে বলেও জানান তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেওয়ার এক সপ্তাহ পর রংপুরে প্রতিনিধি দল মামলার তদন্তের কাজে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন 12 সদস্যের দল। নানা তথ্য উপাত্ত সংগ্রহের পাশাপাশি কথা বলেন প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও। ঘটনার স্কেচ ম্যাপ তৈরি সহ ভিসির কনফারেন্স রুম থেকে ইলেকট্রনিক্স ডিভাইসের মূল ফুটেজ সংগ্রহ করা হয়। সেদিনের ঘটনা আমি নিজে চোখে দেখেছিলাম এবং আমার সামনেই ঘটনাটা ঘটেছিল এবং আমি পুলিশ যে গুলি করতেছিল সেই ফুটেজ এবং আবু সাইদকে যে গুলি লাগছিল সেই ফুটেজটি আমি ধারণ করেছিলাম। যারা এই হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট তাদের সবার যেন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে পারে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর জানান তদন্তে প্রাথমিক সত্যতা পেলেই অভিযোগটি মামলা হিসাবে গ্রহণ করা হবে। আবু সাইদ যেখানে শহীদ হয়েছে সেই স্পট ভিজিটে এবং এখানকার তথ্য উপাত্ত এগুলো সংগ্রহ করার জন্য, প্লাস যারা ভিকটিম এবং ওই সময়ে চাক্ষুষ সাক্ষী ছিলেন তাদের স্টেটমেন্ট নেয়ার জন্য এসেছি। পরিবারের সদস্য ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান আবু সাইদ হত্যা মামলার 5 মাস পেরিয়ে গেলেও এখনো আসামিরা ধরাছোঁয়ার বাইরে। প্রত্যাশা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে সুষ্ঠু বিচার নিশ্চিতের। বাংলাদেশের সর্বোচ্চ মহল যদি এই জায়গা থেকে সঠিক বিচার পাওয়া যাবে, ওই জন্যই আমরা ওইখানে অভিযোগ দিয়েছি। এখানকার PBI যে রিপোর্টটা এখন পর্যন্ত দেন নাই, যার পরিপ্রেক্ষিতে কেন দেরি হচ্ছে সেটাও আমরা জানি না। এই মামলাটা জাতি যেভাবে প্রত্যাশা করছে সেই দৃষ্টিকোণ থেকে ICT তার অবদান রাখবে বলে আমি মনে করি। আবু সাইদ ছাড়াও রংপুরের জুলাই আন্দোলনের হতাহতদের ঘটনার তথ্য উপাত্ত সংগ্রহ করবেন তদন্ত দল। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। চোখের সামনে পড়ে যাওয়া আন্দোলনকারীর গলায় বন্দুকের নল ঠেকিয়ে হত্যার স্মৃতি আর পঙ্গুত্বের যন্ত্রণায় এখনও মাঝরাতে কাঁদেন আহত মিনহাজুল আবেদিন মুহিত। জুলাই বিপ্লবে পুলিশ ও নিষিদ্ধ ছাত্রলীগের নির্মম দুঃসহ স্মৃতি আর যন্ত্রণা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন পঙ্গুত্ব বরণ করা পিরোজপুরের অর্ধশতাধিক মানুষ। চিকিৎসা সুবিধা পেলেও উন্নত চিকিৎসার দাবি অনেকের। জিয়াউল হকের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ছাত্র জনতার জুলাই বিপ্লবে পুলিশের নিষ্ঠুরতার সাক্ষী এসব হতাহত পরিবার। কেউ হারিয়েছেন ভাইকে, মা হারিয়েছেন ছেলেকে, কেউ বা বরণ করেছেন পঙ্গুত্বকে। দেশ স্বৈরাচার মুক্ত করতে গিয়ে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে হতাহত পরিবারে চলছে চরম দুর্দশা। কেউ কেউ অন্যের যোগান খুঁজতে রাস্তায় নামছেন। দুঃসহ স্মৃতি বয়ে নিয়ে চলছে সেসব পরিবারগুলো। অন্যদিকে আহতরা বলছেন চিকিৎসা পেলেও আরও উন্নত চিকিৎসার প্রয়োজন তাদের। আমার হাতের এই অবস্থা, এটা নিয়ে আমার চলতে ফিরতে অথবা আমার কাজ করতে, কোনো কাজ করতে বা অথবা ঘুমাতে আমার খুবই অসুবিধা হচ্ছে, যেটা আমি 4 মাস ধরে ভোগ করছি। বাংলাদেশের বাইরে কিছু ট্রিটমেন্ট আছে, ওই ট্রিটমেন্ট যদি দেওয়া হয় ইনশাল্লাহ মনে হয় চোখটা 20% হয়তো বা আমি ফিরে পেতে পারি। সূর্যের দিকে চাইতে পারতেছি না, এরপর মনে করেন আমি বাতির দিকে চাইতে পারতেছি না, আমি একদম অন্ধর মতো আমি থাকি। আমার ছেলেরা যদি চাকরি দিতে তাহলে তো আমার সংসারটা ভালো চলতে। এদিকে গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের এবং আহতদেরকে নগদ অর্থ প্রদান করেছে জেলা প্রশাসন। পাশাপাশি চিকিৎসার জন্য পাশে থাকার আশ্বাস প্রশাসনের। শহীদ পরিবারদের যারা কর্মক্ষম আছেন তাদেরকে কিভাবে কর্মসংস্থানের সুযোগ করা যায় সেই বিষয়টি নিয়ে আমরা জেলা প্রশাসন কাজ করছি। মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা বৈষম্য নিরসনের দাবিতে জেলায় জেলায় বিক্ষোভ হয়েছে। শিক্ষার্থীদের দাবি ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি বহাল থাকায় বঞ্চিত হচ্ছেন মেধাবীরা। দ্রুত সব শিক্ষা প্রতিষ্ঠানে কোটা পদ্ধতি বাতিল না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। আবারও রাজপথে শিক্ষার্থীদের স্লোগান ও মিছিল। কোটা বৈষম্য নিরসনে বিভিন্ন স্থানে বিক্ষোভ। মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা বাতিলের দাবিতে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ হয়। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ও জেলা শহরে মিছিল ও মানববন্ধন করা হয়। এ সময় শিক্ষার্থীরা বলেন, মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি বহাল থাকায় বঞ্চিত হচ্ছেন মেধাবীরা। এবছর 1,35,000 আবেদন করেছে, সেখানে টিকবে শুধুমাত্র 5,380 জন। সেখানে যদি শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটায় নিয়ে যায় 200-এর উপরে সিট, সেখানে আসলে কিভাবে আমরা
একটা কোটা মুক্ত বাংলাদেশ চিন্তা করতে পারি। যদি কোনো কোটার সংশ্লিষ্টতা থাকে আমরা আবু সাঈদের মতো ভূমিকায় অবতীর্ণ হব। আমরা চাই এই দেশের সমস্ত পরীক্ষা, সরকারি হোক, মেডিকেল হোক, বিশ্ববিদ্যালয়, সমস্ত পরীক্ষা থেকে কোটা প্রথাকে বিলুপ্ত করা হোক। শিক্ষার্থীদের অভিযোগ 41 নম্বর নিয়ে অনেকে মেডিকেলে পড়ার সুযোগ পেলেও 75 নম্বর পেয়ে ঝরে পড়েন অনেকে। যেখানে 73.25 পেয়েও একজন সাধারণ শিক্ষার্থী ভর্তি পাওয়ার সুযোগ পায় নাই, সেখানে একজন কোটাধারী স্টুডেন্ট 37 পেয়েও ভর্তি পাইছে। সে তো কেমিস্ট্রি, বায়োলজির বেসিক কম্পোনেন্টই জানে না, সে কিভাবে ডাক্তারিতে তার যে মেধার প্রতিফলন কিভাবে দেখাবে। দ্রুত মেডিকেলে ভর্তি পরীক্ষা সহ বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায়ও কোটা পদ্ধতি বাতিলের দাবি জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। ওমর ফারুক, সময় সংবাদ। বাংলার সময় আরও থাকছে, সীমান্তে শূন্য রেখার কাছাকাছি টাওয়ার বসাতে পারবে মোবাইল অপারেটররা। পার্বত্য 3 জেলা ও কক্সবাজারে নিতে হবে আইন প্রয়োগকারী সংস্থার অনুমতি। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে সাজোয়া কোরের সব সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বগুড়া সেনানিবাসে সাজোয়া কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে এই আহ্বান জানান তিনি। দুপুরে আর্মড কোর সেন্টার অ্যান্ড স্কুলে পৌঁছালে বাহিনীর প্রধানকে অভ্যর্থনা জানান সেনা কর্মকর্তারা। সম্মেলনে উপস্থিত সাজোয়া কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়ক এবং অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সেনাপ্রধান। তিনি সাজোয়া কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশের সেবায় অবদানের কথা উল্লেখ করেন। এ সময় আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জনের প্রতি গুরুত্ব আরোপ করেন ওয়াকারুজ্জামান। রাখাইন নিয়ন্ত্রণে নিয়ে নাফ নদীর মিয়ানমার অংশে নৌ চলাচলের নিষেধাজ্ঞা জারি করে আরাকান আর্মি। এর মধ্যে ইয়াঙ্গুন থেকে আমদানি পণ্য নিয়ে ফেরার পথে বাংলাদেশের 4টি জাহাজ নিয়ন্ত্রণে নেয় তারা। দুদিন পর বিজিবির চেষ্টায় 3টি জাহাজ টেকনাফ বন্দরে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। এখনও আটকে আছে একটি। চেম্বার অফ কমার্সের দাবি, আরাকান আর্মি এখন সীমান্ত বাণিজ্যে ভাগ বসাতে চায়। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নাফ নদী, ওপারে রাখাইনের মংরু ও আকিয়াব নদীবন্দরের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রমের প্রধান করিডোর এপারের টেকনাফ স্থলবন্দর। এ বন্দর দিয়ে যেমন পণ্য আমদানি হয় তেমনি রফতানিও হয়, কিন্তু মিয়ানমারে সংঘাতময় পরিস্থিতিতে আমদানি রফতানি কার্যক্রম অনেক দিন ধরে স্থবির। মাসের মধ্যে যদি 40টা জাহাজ আসলে এখন 4টে আসে না, এখন শুধু রেঙ্গুন থেকে আসে। আকিয়াব মংরু 2 জায়গা থেকে বন্ধ। এটা আরাকান আর্মির দখলে হওয়ার কারণে এদিক থেকে মালামাল আসতেছে না। জানুয়ারির প্রথম 2 সপ্তাহে মিয়ানমার থেকে কোনো পণ্যবাহী জাহাজ টেকনাফ বন্দরে নোঙর করেনি। 18 জানুয়ারি মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে 4টি জাহাজ পণ্য নিয়ে বাংলাদেশের জলসীমায় ঢোকার আগে নিয়ন্ত্রণে নেয় আরাকান আর্মি। বিজিবির চেষ্টায় সোমবার 3টি জাহাজ ছাড়িয়ে আনার পর টেকনাফ স্থলবন্দরের জেটিতে পৌঁছেছে। এখনও একটি পণ্যবাহী জাহাজ আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। এ নিয়ে ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরলেও আতঙ্ক এখনো কাটেনি। আমাদের বর্ডারে যদি আপনার পাশে যদি গভীরতা হলে তাহলে ওরা আরাকান আর্মিরা আমাদের বুটগুলা পায় না। এদের সাথে হয়তো আমাদের ব্যবসায়ীদের একটা বোঝাপড়া, সরকারের হয়তো একটা বোঝাপড়া, এজন্য জাহাজ এরা মুক্তি দিছে। চেম্বার অফ কমার্স বলছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নাফ নদীতে এখন বাণিজ্যের মধ্যে ভাগ বসাতে চায় আরাকান আর্মি। মাঝে মধ্যে কিছু বুট আসছে পণ্য নিয়ে, সেক্ষেত্রেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আরাকান আর্মিদেরকে ওইখানকার ব্যবসায়ীরা ম্যানেজ করে আসতে হচ্ছে। এটা একটা আমাদের জন্য বড় ধরনের একটা নেতিবাচক প্রভাব পড়েছে ব্যবসায়ীর ক্ষেত্রে। 2023-24 অর্থ বছরের 23 জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত টেকনাফ স্থলবন্দর থেকে সরকার রাজস্ব আদায় করে 257 কোটি টাকা। সেখানে 2024-25 অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত রাজস্ব আদায় হয় মাত্র 87 কোটি টাকা। সময় সংবাদ, কক্সবাজার। বিকল পাম্প। দুদিন ধরে কিশোরগঞ্জের জেনারেল হাসপাতালে মিলছে না পানি। বন্ধ রয়েছে অপারেশন থিয়েটারের কার্যক্রম। চরম দুর্ভোগে রোগীরা, আর হাসপাতালে ভর্তি হওয়া রোগী সহ তাদের স্বজনরাও দুর্ভোগে পড়েছেন। কর্তৃপক্ষ জানায়, গত রোববার হাসপাতালের পানির পাম্প বিকল হয়ে পড়ে, এতে বন্ধ হয়ে যায় পানি সরবরাহ। একই সঙ্গে বন্ধ হয়ে যায় অপারেশন থিয়েটারের কার্যক্রম। জরুরি রোগীদের স্থানান্তর করা হচ্ছে বিভিন্ন হাসপাতালে। এর মধ্যে 21 জন রোগীকে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ বেশ কয়েকটি হাসপাতালে পাঠানো হয়েছে। দ্রুত সমস্যার সমাধানে কাজ করছে বলে জানায় গণপূর্ত বিভাগ।
নতুন মোটর ঢাকা থেকে আনা হয়েছে, এর মধ্যে টেকনিক্যাল কিছু কাজ করছে। একরাম আমাদের পিডব্লিউডির গণপূর্ত ইঞ্জিনিয়াররা ব্যস্ত আছে, কিছু রোগী বিদায় দিচ্ছি। এইভাবে কোনো রকমে আমরা কাজ চালাচ্ছি। অপারেশন আপাতত বন্ধ আছে। জনস্বাস্থ্য প্রকৌশল থেকেও খাবার বানিয়ে আনছি। বাংলার সময় আরও থাকছে। জোড়াতালি দিয়ে চলছে ঝালু কাঠের বাসুন্দা সেতু, ভেঙে গেছে লোহার অবকাঠামো, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। পাকা সেতু নির্মাণে প্রস্তাব মন্ত্রণালয়ে। নানা দিন দরবারের পর সীমান্তে শূন্যরেখার কাছাকাছি টাওয়ার বসানোর সুযোগ পাচ্ছে মোবাইল অপারেটররা। সরাসরি বিটিআরসির অনুমতি নিয়ে শূন্যরেখা থেকে 8 কিলোমিটারের মধ্যে নেটওয়ার্ক স্থাপন করা যাবে। তবে পার্বত্য 3 জেলা আর কক্সবাজার সীমান্তে আইন প্রয়োগকারী সংস্থার অনুমতি লাগবে। রোববার বিটিআরসির জারি করা নতুন নির্দেশিকায় এসব শর্ত রাখা হয়েছে। অপারেটররা বলছে, নতুন সিদ্ধান্তে সীমান্তে বাড়বে সেবার মান, কমবে ভারতীয় সিম কার্ডের ব্যবহার। বিস্তারিত শুভ খানের রিপোর্টে। পঞ্চগড় সীমান্তে মহানন্দা নদীর ওপারে ভারতের কাঁটাতারের বেড়ার পাশে চোখে পড়ছে মোবাইল টাওয়ার। সেখান থেকে সহজেই পাওয়া যাচ্ছে ভারতীয় নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক ব্যবহার করে সীমান্তের মানুষজন ফেসবুক ব্রাউজিং, ভিডিও কলে কথা বলা এবং অন্যান্য ইন্টারনেট ভিত্তিক কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। কোনো বাংলাদেশি সিমের নেটওয়ার্ক পাওয়া যায় না। যদি নেটওয়ার্ক পাওয়া যায় তাহলে আর কি বাজারে যেতে হয়। অফিসের যে অনলাইনে যে কাজগুলি আছে, এই কাজগুলি আমরা করতে পারি না। আমাদের সিমে নেটওয়ার্ক থাকে না, আবার ইন্ডিয়ার সিম আবার ঠিকই নেটওয়ার্ক পায়। মোবাইল অপারেটরদের দাবি, সীমান্তে একটি টাওয়ার বসানোর অনুমতি পেতে 1 থেকে 2 বছর পর্যন্ত সময় লাগে। অথচ 2022 সালে ভারত বিধিনিষেধ তুলে নেয় দ্রুতই সীমান্তে টাওয়ার বসিয়েছে সে দেশের মোবাইল অপারেটররা। এমন প্রেক্ষাপটে নতুন নির্দেশিকা জারি করেছে বিটিআরসি, যেখানে পার্বত্য জেলা ও কক্সবাজার বাদে অন্যান্য সীমান্তে শূন্যরেখা থেকে 8 কিলোমিটারের মধ্যে সরাসরি বিটিআরসির অনুমোদন নিয়ে টাওয়ার স্থাপনের সুযোগ দেওয়া হয়েছে। এক্ষেত্রে আগের মতো লাগবে না আইন প্রয়োগকারী সংস্থার অনুমতি। তবে পরবর্তীতে আইন প্রয়োগকারী সংস্থার কোনো আপত্তি উঠলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলা আছে। নির্দেশিকা অনুযায়ী সীমান্তে টাওয়ার স্থাপন করলেও কাভারেজ দেশের ভেতরেই সীমাবদ্ধ রাখতে হবে। পার্বত্য 3 জেলা এবং কক্সবাজারের জন্য অভিন্ন নীতিমালার কথা বলছেন মোবাইল অপারেটররা। পার্শ্ববর্তী দেশের যেটা হয়েছে যে ওনাদের কিন্তু কোনো রেস্ট্রিকশন ছিল না, ওনাদের নেটওয়ার্ক কিন্তু আমাদের এখানে চলে আসতো। যদি ওনারা কন্ট্রোল না করে আমাদের কন্ট্রোল করে, এবং আমাদের কিন্তু দেখা যাচ্ছে ইনফ্যাক্ট আমরাই অনেক কিছু বর্ডারে কভারেজ দিতে পারছি না। দেশের মানুষের স্বার্থে এবং নিরাপত্তার স্বার্থেই আসলে আমাদের এই হিল ট্র্যাকসগুলোতেও আমাদের নেটওয়ার্ক সম্প্রসারণ করা উচিত। অপারেটরদের তথ্য মতে সীমান্তবর্তী এলাকাগুলোতে প্রায় 1 কোটি মোবাইল গ্রাহক রয়েছেন। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ফ্রি অফ কস্ট এফওসির আওতায় তৈরি পোশাক শিল্পের কাঁচামাল আমদানিতে রাজস্ব বোর্ডের কড়াকড়ি আরোপে জটিলতা বাড়ছে। আমদানি করা কাপড় ছাড় করাতে বন্ডের প্রত্যয়নপত্র যেমন লাগছে, তেমনি কাটিং সিস্টেম চালু করেছে কাস্টমস। এতে অতিরিক্ত 20 থেকে 30 দিন লাগায় বায়ার ইমেজ সংকট সহ ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। এফওসি সুবিধায় আনা কাপড়ের অবৈধ ব্যবসা বন্ধে কড়াকড়ির কথা জানালো কাস্টমস। শাখাউদ্দিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। লাখ লাখ ডলার বিনিয়োগের মাধ্যমে ব্যাক টু ব্যাক এলসি খুলে কাঁচামাল আমদানি করতে হয় না বলে গার্মেন্টস ব্যবসায়ীদের কাছে ফ্রি অফ কস্ট আর্থিক সুবিধাজনক ব্যবসায়িক মাধ্যম হয়ে উঠেছিল। বিশেষ করে বায়ার প্রতিষ্ঠান নিজেরাই কাপড় সহ প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ পাঠিয়ে দিবে। বাংলাদেশের গার্মেন্টস মালিকেরা শুধুমাত্র শ্রমিক ব্যবহার করে উৎপাদিত পণ্য বায়ার প্রতিষ্ঠানের কাছে রফতানি করবে। কিন্তু ডলার সাশ্রয়ী এই এফওসির ক্ষেত্রে নানা ধরনের জটিলতার সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এফওসির ক্ষেত্রে যেটা বেনিফিট সেটা হচ্ছে যে আমরা আমাদের কোনো ব্যাক টু ব্যাক আমাদের ডলার কিন্তু যাচ্ছে না, সমস্ত ডলার আসতেছে। তো এখানে একটা বাধাও আমাদের আছে, সেটা হচ্ছে যে আমাদের কাস্টম জটিলতা আছে, এটাতে বন্ডে জটিলতা আছে। এফওসির ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা মেনে পণ্য ছাড় করাতে গিয়ে যেমন অতিরিক্ত সময় ক্ষেপণ হচ্ছে, তেমনি বায়ারদের মধ্যে বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীদের নিয়ে আস্থাহীনতা সৃষ্টি হচ্ছে। 50%-এর অধিক যদি আমরা এফওসি ফেব্রিক এনে থাকি তাহলে এগুলো বন্ড থেকে প্রত্যয়নপত্রটা নিতে হবে, বিজিএমই থেকে নয়। সেক্ষেত্রে গিয়ে আমাদের অনেক টাইম কিল হচ্ছে। এই অবস্থায় এফওসির আওতায় কাঁচামাল আমদানির ক্ষেত্রে বন্ড কমিশনার থেকে প্রত্যয়নপত্র নেওয়ার শর্ত শিথিল করতে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে দাবি জানিয়েছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। এফওসিতে সরকারের পলিসির মধ্যে কিছু ঘাপলা আছে, এটাকে যদি নতুনভাবে
ডিজাইন করা হয় আমাদের গ্রোথ কিন্তু আপনি যা দেখছেন তার থেকে আরও বাড়তি আসবে। তবে কাস্টমসের অভিযোগ ফ্রি অফ কস্টের সুবিধাকে কাজে লাগিয়ে বেশ কটি অসাধু গার্মেন্টস প্রতিষ্ঠান আমদানি করা কাপড় যেমন খোলা বাজারে বিক্রি করেছে, তেমনি গার্মেন্টসের কাপড়ের আড়ালে ভিন্ন পণ্য এনে ব্যবসা করার চেষ্টা হয়েছে। আর তাই এ ধরনের অপতৎপরতা ঠেকাতে চিহ্নিত প্রতিষ্ঠানগুলোর আমদানি পণ্য ছাড়ে কড়াকড়ি আরোপ করা হচ্ছে। যাদের বিভিন্ন সময়ে খোলা বাজারে বিক্রির অভিযোগ ছিল তাদের ক্ষেত্রে বন্ড কমিশনারকে আমরা একটা পত্রের মাধ্যমে অবগত করি, বন্ড কমিশনার এটা মনিটর করে। কোন রকম এলসি খোলার জটিলতা না থাকায় C&F চার্জ যেমন কম, একই সঙ্গে FOCর ক্ষেত্রে ইন্স্যুরেন্স ও ব্যাংক গ্যারান্টির প্রয়োজন হয় না। ফ্রি অফ কস্ট অর্থাৎ চায়নার FOCর আওতায় কাজ পাওয়ার জন্য যেখানে ভিয়েতনাম ও কম্বোডিয়ার গার্মেন্টস ব্যবসায়ীরা ব্যতিব্যস্ত, তার বিপরীতে নিয়ম নীতির বেড়াজালে আটকে যাচ্ছে বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। অথচ এর আওতায় কাজ পেলে বাংলাদেশের যেমন ডলার সাশ্রয় হবে, তেমনি তৈরি পোশাক খাত পৌঁছে যাবে অনন্য উচ্চতায়, এমনটি বলছেন বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। চট্টগ্রামের বাইজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। সাতক্ষীরায় চতুর্থ দিনের মতো চলছে অনির্দিষ্টকালের জন্য 4টি আদালত বর্জন। এতে বিপাকে পড়েছেন বিচার প্রার্থীরা। সকাল থেকে কর্মবিরতি পালন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, সার্টিফিকেট এবং রাজস্ব আদালতের আইনজীবীরা। এতে বন্ধ রয়েছে এসব আদালতের বিচার কাজ। এতে একদিকে সৃষ্টি হচ্ছে মামলা জট, অন্যদিকে ভোগান্তিতে রয়েছেন বিচার প্রার্থীরা। সম্প্রতি ব্লু পেপার বন্ধ করে ডেমি পেপার ব্যবহারে জোর দেন জেলা প্রশাসক। এর প্রতিবাদে 16 জানুয়ারি বিকেলে সভা করে ওই 4 আদালত বর্জনের ডাক দেয় জেলা আইনজীবী সমিতি। পঞ্চগড় সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ 8 জনকে আটক করা হয়েছে। গতরাতে বোদা উপজেলার কাজীপাড়া সীমান্ত এলাকা থেকে বিজিবি সদস্যরা তাদের আটক করেন। অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে শিশুদের ছেড়ে দেওয়া হয়। তবে নারীসহ 5 জনকে থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। বছরের পর বছর ধরে জোড়াতালি দিয়ে চলছে ঝালকাঠির বাসুন্ডা সেতু। লোহার অবকাঠামোর অনেক স্থানেই ভেঙে গেছে। এর মধ্যে ঝুঁকি নিয়ে চলছে ভারী যানবাহন। তবে সড়ক বিভাগ বলছে আধুনিক কংক্রিট সেতু নির্মাণে প্রস্তাব পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। বেইলি সেতুতে পাটাতনে জোড়াতালি, এরপরও লোহার অবকাঠামোর অনেক অংশই ভাঙা। বরিশাল খুলনা মহাসড়কের ঝালকাঠি বাসন্দা নদীর ওপর 80-র দশকে নির্মিত 125 মিটার দীর্ঘ সেতু দিয়ে প্রতিদিন চলাচল করে অসংখ্য যানবাহন। পদ্মা ও বেগুটিয়া সেতু চালুর পর বাসন্দা সেতুতে বেড়েছে যানবাহনের চাপ। স্থানীয়রা জানান, সেতুর প্লেটে বিভিন্ন স্থানে জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়েছে। সাইনবোর্ড লাগাইতেছে যে 60 টনের উপরে কোনো গাড়ি পরিবার উঠবে না, আর 60 টনের যায় ওরা 60 টন। সেতুটির ওপর দিয়ে অবৈধভাবে ভারী যান চলাচল ঠেকাতে ব্যবস্থা নেওয়ার কথা জানায় ট্রাফিক বিভাগ। আর শিগগিরই একই স্থানে একটি আধুনিক কংক্রিট সেতু নির্মাণের আশ্বাস সড়ক বিভাগের। যখন গাড়িতে এই অতিরিক্ত ওজন কেউ বহন করে, আমরা তাদের বিরুদ্ধে প্রসিকিউশন দিই, ওদের বিরুদ্ধে আমরা মামলা করি। আমাদের ফিজিবিলিটি স্টাডি এবং হাইড্রোলজি মরফোলজি স্টাডির কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং ডিজাইনের কাজ চলমান রয়েছে। পুরনো এই সেতু দিয়ে প্রতিদিন 1000-এর বেশি যানবাহন চলাচল করে। সময় সংবাদ, ঝালকাঠি। অতিরিক্ত শুল্ক আরোপ ও পণ্যের দাম বাড়ানো সহ ভারত সরকারের নানা শর্তে দিন দিন আমদানিতে আগ্রহ হারাচ্ছেন ব্যবসায়ীরা। বেনাপোল বন্দর কর্তৃপক্ষের তথ্য মতে 2023 সালের তুলনায় 2024 সালে আমদানি কমেছে 16,731 মেট্রিক টন। 2024 সালের রোজার আগে 1 লাখ মেট্রিক টন চিনি ও 50,000 মেট্রিক টন পেঁয়াজ সরবরাহে প্রতিশ্রুতি দিলেও আসেনি। এছাড়া 2022 সালের 13 মে থেকে বন্ধ গম এবং একই বছরের 28 ডিসেম্বর থেকে বন্ধ চিনি আমদানি। এতে ভারত থেকে আমদানি নির্ভরতা কমিয়েছেন ব্যবসায়ীরা। সমুদ্রের বুকে যেন এক টুকরো স্বর্গ, যেখানে দল বেঁধে লাল কাঁকড়ার ছুটোছুটি পাখির ওড়াওড়ি মুগ্ধ করবে প্রকৃতি প্রেমীদের। একই স্থানে দাঁড়িয়ে দেখা যায় সূর্যোদয় ও সূর্যাস্ত। কুয়াকাটা সৈকতের অদূরে জেগে ওঠা দ্বীপচর চর বিজয় হতে পারে দেশের পর্যটনের নতুন দিগন্ত। তৌকিব পেদার ছবিতে শিকদার জাবির হোসেনের রিপোর্ট। চিকচিক বালুর উপর আছড়ে পড়ছে ছোট ছোট ঢেউ। বালিয়াড়িতে 8 পায়ে ছুটে চলছে লাল কাঁকড়ার দল। একে অপরের সঙ্গে লুকোচুরি ও খুনসুটি চলে দিনভর। টকটকে লাল কাঁকড়ার সঙ্গে আবার পাখালির মিতালি, বালিহাঁস, গাংচিল ও সাদা বকসহ রং বেরঙের অতিথি পাখির ঝাঁক বেঁধে উড়াউড়ি।
প্রকৃতির এমন চোখ জুড়ানো নয়নাভিরাম সৌন্দর্য উপভোগের সুযোগ মিলবে চর বিজয় দ্বীপে। একই স্থানে দাঁড়িয়ে দেখা যায় সূর্যোদয় ও সূর্যাস্ত। একই সাথে সূর্যোদয় এবং সূর্যাস্ত এটা আমরা দেখব। এটা খুবই মনোমুগ্ধকর। লাল কাঁকড়া পাখিও আছে অনেক, সুন্দর সমুদ্র, বাতাস আছে অনেক। সমুদ্র সৈকতের তীরে গড়ে ওঠা নতুন এ চরটিকে স্থায়ী করতে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো ও পর্যটকদের আকৃষ্ট করতে নানা পদক্ষেপ নেয়ার কথা জানায় জেলা প্রশাসন। যাত্রী ছাউনি, ওয়াশ ব্লক এবং যে নৌযানের মাধ্যমে তারা সেখানে চলাচল করবেন সেই নৌযান ঘাটে স্থাপনের জন্য জেটি স্থাপনের আমাদের একটি পরিকল্পনা রয়েছে। প্রায় 10 বর্গ কিলোমিটারের দ্বীপটিতে এখনো কোনো জনবসতি গড়ে ওঠেনি, নেই কোনো গাছপালাও। বর্ষার 3 মাস পানিতে ডুবে থাকে, আবার শীতের মৌসুমে ধুধু বালুচর। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে 40 কিলোমিটার দক্ষিণ পূর্ব কোণ ঘেঁষে বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা এই দ্বীপটির সন্ধান মেলে 2017 সালের ডিসেম্বর মাসে। বিজয়ের মাস হওয়ায় তখন দ্বীপটির নামকরণ করা হয় চর বিজয় নামে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ শুরু। ভোটাধিকার প্রতিষ্ঠার সুযোগ করে দিয়েছে 5 আগস্ট, বললেন সিইসি। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে বদ্ধপরিকর কমিশন। এবং আরাকান আর্মির নিয়ন্ত্রণে রাখাইন ইয়াঙ্গুন থেকে ফেরার পথে আটকানো হয় বাংলাদেশের 4 জাহাজ। 2 দিন পর ফিরল 3টি। পণ্য নিয়ে এখনও আটকে আছে একটি। এই ছিল বাংলার সময়ের সঙ্গে থাকুন সময়।